নমস্কার, আপনারা দেখছেন ভি নিউজ। ভি নিউজে আজকে আমাদের জানতে চায় জনতা এই অনুষ্ঠানে আমাদের মধ্যে অতিথি হিসেবে রয়েছেন 10,323 চাকরিচ্যুত যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের মধ্য থেকে দুইজন প্রতিনিধি হিসেবে রয়েছেন আমার বাঁ পাশে মাননীয় শ্রী অজয় দেববর্মা মহোদয়। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত আপনাকে। এবং আমার সাথে রয়েছেন 10,323-এর আরেকজন প্রথম সারির সেই আন্দোলনে যারা জড়িয়ে আছেন তাদের মধ্যে একজন ডালিয়া দাস মহাশয়া। নমস্কার আপনাকে। আমরা জানি বর্তমানে এডিসি নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতিতে গরম হাওয়া ত্রিপুরার চারিদিকে। এর মধ্যেই 10,323 আগামী 31শে মার্চ 1 বছর পূর্ণ হতে চলেছে। ওনারা চাকরি হারিয়েছেন, সেই 1 বছর পূর্ণ হবে আগামী 31শে মার্চ। আমি প্রথমে অজয়বাবুর কাছে যাব। অজয়বাবু, এই 1 বছর পূর্ণ হতে চলেছেন, কীরকম অবস্থা আপনাদের, কি পরিস্থিতি চলছে? সেটা তো খুবই দুঃখজনক ব্যাপার যে আপনারা এতটা পরিবার চাকরিচ্যুত হয়েছেন এবং প্রত্যেক ত্রিপুরাবাসীর সেই সহমর্মিতা এবং সেই মনন থেকে আপনাদের প্রতি সেই শ্রদ্ধা কিংবা ইয়েটা রয়েছে। প্রথমেই আপনাদের ভি নিউজ পরিবারকে অভিনন্দন জানাই। দেখুন, আগামী 31 মার্চের মধ্যে আমাদের চাকরিচ্যুতি 1 বছর পূর্ণ হবে। তার মধ্যে যে আমরা কেমন আছি, যদি এই প্রশ্নের উত্তর আমরা দিতে যাই, বলতে হবে যে কি কারণে আমাদের এই চাকরিগুলি চলে গেল। তার জন্য আমাদের কি কোনো দোষ ছিল? সেই দোষ কিন্তু কি হাইকোর্ট বা কি সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের দোষ কিন্তু প্রমাণ করতে পারেনি। সরকারের নিয়োগ নীতির কারণে আমাদের চাকরিটা চলে যায়। তো সরকারের নিয়োগ নীতির কারণে যদি চাকরিটা চলে যায়, সেই চাকরিটা ফিরে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। কারণ যারা চাকরি পেয়েছিল তাদের কোনো ভুল ছিল না। ভুল যদি থেকেই থাকে বা কোর্ট যদি সেটা দেখতে পারে যে ভুল, সেই ক্ষেত্রে কোর্টও একটা বিকল্প ব্যবস্থা করার একটা দায়িত্ব থাকার কথা ছিল, কারণ আমাদের কোনো দোষ ছিল না। যাই হোক, সেটা সম্পূর্ণ বিচার্য বিষয়। তবে এই 1 বছরে চাকরি চলে যাওয়ার কারণে আপনারা হয়তোবা দেখেছেন যে আমাদের 89 জন মারা গেল। ম্যাক্সিমাম মারা যাওয়ার পিছনে যে কারণ, সেটা হলো চাকরি চলে যাওয়ার পরবর্তীকালে আর্থিক যে সংকট, পরিবার প্রতিপালন করার জন্য এটা একটা চাপ। আর একটা হলো এই চাকরি পাওয়ার পরিপ্রেক্ষিতে কেউ সংসার জীবন করেছে, কেউ বা লোন নিয়ে বাড়িঘর তৈরি করেছে। এই লোন নিতে গিয়ে কেউ এই জায়গাটাকে মর্গেজ হিসাবে দিয়েছিল, এখন চাকরিও চলে গেল, আর একদিকে যে মর্গেজটা দেওয়া ছিল ব্যাংকে সেটাও চলে গেল। এই দুইটার চাপের কারণেই অনেকেই আত্মহত্যা করতেও বাধ্য হয়েছে। আমি কয়েকটা উদাহরণ আপনাকে বলবো। যে সিন্নার হরিদেব বর্মার যে পরিবার, হরিদেব বর্মা চাকরি পাওয়ার আগে পরিবারটা ছিল বিপিএল এবং ওনার পিতা এই বিকলাঙ্গের একটা ভাতা পেতেন। চাকরি পাওয়ার পর এই ফ্যামিলিটা বিপিএল কার্ড সারেন্ডার করতে বাধ্য হয় এবং বিপিএল পরিবার থেকে বাদ দেওয়া হয়, কারণ চাকরি করার পরে আর বিপিএল থাকতে পারে না। কিন্তু পরবর্তীকালে কি হলো, চাকরি চলে গেল, এখন চাকরিও চলে গেল, বিপিএল কার্ডটাও চলে গেল, জায়গা জমিন বলতে কিছু নেই। পরিবারটা চলতো সম্পূর্ণ এই বিপিএলের যা সুযোগ সুবিধা এবং ওনার পিতার যে ভাতা সেটা দিয়েই চলতো। চাকরি পাওয়ার পর কিছুটা সচ্ছল ছিল সংসারটা, কিন্তু চাকরি চলে যাওয়ার পর আবার আগের থেকেও আরও করুণ অবস্থায়। আগে তো ছিল বিপিএল, এখন তো বিপিএল আর নেই, সেই সুযোগ পাওয়ার আর কথা না। এই চাপের কারণেই ওনার মৃত্যু হয়েছিল। ঠিক কর্মরায় জমাতিয়া, এলিয়ামুরার আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, উত্তম ত্রিপুরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। পেছনে মূল কারণটাই হলো একদিকে চাকরি চলে যাওয়া, পরবর্তীকালে ব্যাংক থেকে প্রেসার দেওয়া, এটাই ওনাদের আত্মহত্যার মূল কারণ। এখন রাজ্য সরকারকে আমরা বারংবার দাবি করেছিলাম এবং রাজ্য সরকারও বলেছিল যে
আপনারা সবাই জানেন এই 18 নির্বাচনের আগে বর্তমান রাজ্য সরকার একটা কথা দিয়েছিল ওনাদের ভিশন ডকুমেন্টের মাধ্যমে, এবং ওই ভিশন ডকুমেন্টটা তৎকালীন ওই পাবলিশ করেছিল আমাদের দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলিজি। এবং ওই ভিশন ডকুমেন্টের 6 নম্বর পাতায় 12 নম্বর কলমে লেখা আছে বিজেপি আইপিএফটি জোট সরকার যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এই 10,323-এর আইন এবং সংবিধান মেনেই তারা স্থায়ী সমাধান করবে। কিন্তু পরবর্তীকালে কি দেখলো আমরা, সেই রকম কোনো উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়নি। শুধুমাত্র 2 বছরের কি যেন একটা দিক, শুধুমাত্র ওনারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলেই 2 বছরের জন্য এক্সটেনশন ওনারা আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করে। ওনাদের উদ্দেশ্যটা ছিল শুধু রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এখানে একটা প্রশ্ন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলে আমাদেরকে 2 বছর এক্সটেনশন করলো, কিন্তু 2 বছর ঠিক হয়নি, এটা 19 মাস। কারণ 2টা একাডেমিক সেশন ছিল, যার কারণে এটা 19 মাসের হয়, 24 মাসের হয়নি। যাই হোক, সেখানে তো ওনারা বলে পরবর্তীকালে ওনারাই বলে যে আমরা নাকি অযোগ্য, কিন্তু এই অযোগ্যদের দিনে কেন 2টা একাডেমিক সেশন ওনারা এক্সটেনশন করিয়েছিলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলে। তখন কি জানেন না ওনারা আমরা অযোগ্য? আমি ফিরছি আপনার কাছে। আমি এবার যাব, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডালিয়া দাস মহোদয়া। আপনি একজন ভালো শিল্পীও বটে, ত্রিপুরার বেশ গুণী শিল্পী। আপনার কাছে জানতে চাইব যে 10,323 নিয়ে যে বিভিন্ন রকমের সেই তদানীন্তন বিগত সরকার বাম আমলের 2014-তে আপনাদের চাকরিটা প্রথম হারিয়েছেন 7ই মে হাইকোর্টের নির্দেশে। তারপর 19শে মার্চ সেটা যখন উচ্চ আদালতে যায়, সুপ্রিম কোর্টে যায়, 19শে মার্চ 2017-তে আবার রায় আসে যে আপনাদের সেটা 6 মাসের জন্য করা হয়, এবং সেই 6 মাসই আপনাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সরকারি সেই গাফিলতির জন্যই আপনাদের সেটা হয়েছে। তার পরবর্তীতে সরকারের কি কি পদক্ষেপ রয়েছে, কি হয়েছিল 2014? আসলে বলবো যে আমরা তো ঘুমিয়েছিলাম, চাকরিটা চলে গেল, আমরা জানি না। কিন্তু 2014-তে ঘুমের মধ্যে আমাদের চাকরিটা চলে গেল, আমাদের কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হয়নি। পরবর্তী সময়ে যা যা হয়েছিল আমরা সবাই জানি। আপনার বিধানসভাতেও গিয়েছেন তদানীন্তন, তখনও বিভিন্নভাবে তখন সেকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করার জন্য উনি দেখা করেননি, এরকম ঘটনা আমরা মিডিয়াতে দেখেছি। সেটা বলতে পারি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা তৎকালীন সময়ে আমরা গেছি, মুখ্যমন্ত্রী মহাশয় দেখা করেননি এরকম ঘটনা হয়নি। অন্তত আমি গেছি বলে আমার মনে পড়ছে না। তবে এটা ঠিক যে আমাদের যখন চাকরিটা চলে গেল আমরা জানতে পারলাম, তখন আমরা যেন আমাদের মাথায় বাজ ভেঙে পড়ার মতো, আকাশ ভেঙে পড়ার মতো। তারপর আমরা জানতে পারলাম যে 17 অবধি থাকবে। তারপর 17-র পর বিগত সরকার 6 মাসের 2 বছরের জন্য ওনারা আমাদের জন্য এক্সটেনশন চেয়েছিলেন, কিন্তু সেটাকে 6 মাস দেওয়া হয়। 6 মাস দেওয়া হয়, তারপরেই তো পট পরিবর্তন হয়ে গেল। এবং বিগত সরকার তখন আমাদের এই 6 মাসের মধ্যে চাকরি থাকাকালীন সময় তখন নন টিচিং পোস্ট সৃষ্টি করেছিল 12,000 শিক্ষা দপ্তরে এবং 1,000 সমাজ শিক্ষা দপ্তরে। সেই ক্ষেত্রে ছিল যে আমাদের চাকরিগুলোর ক্ষেত্রে আমরা যারা শিক্ষক ছিলাম, গ্র্যাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট যারা ছিলাম, তাদের যে বেতনক্রম বা তাদের ডেজিগনেশন অনুযায়ী যে পোস্টগুলো দেওয়া হয়েছিল, একাডেমিক কাউন্সিলর বা স্টুডেন্ট কাউন্সিলর বা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেগুলো দেওয়া হয়েছিল, সেগুলো আমাদের পোস্ট অনুযায়ী আমাদের বেতনক্রম এবং সেটা সেম ক্যাটাগরির তারা রেখেছিলেন বেতনক্রম এবং ডেজিগনেশনের বরাবর ইকুইভ্যালেন্ট পোস্টটা রেখেছিলেন। এবং সেখানে আমরা স্কুল ব্যবস্থার সঙ্গেই আমরা স্কুলের সঙ্গে জুড়ে থাকতে পারতাম এবং বাচ্চাদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে জুড়ে থাকতে পারতাম এবং স্কুলেই আমরা থাকতে পারতাম।
বাইরে থেকে কেউ বুঝতো না যে এটা আমরা শিক্ষক না মানে অশিক্ষক পদে আছি, আমরা শিক্ষকদের সঙ্গেই যুক্ত থাকতে পারতাম। এবং একাডেমিক কাউন্সিলরটা আরো শিক্ষকদের থেকে একটু উপরের দিকে পোস্ট, যেটা শিক্ষকদের কাউন্সিলিং করে, এটা ছিল। এবং সেখানে 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছিল। সেখানে আমরা তখন একটু আশ্বস্ত হয়েছিলাম যে বিগত সরকার মানে মানসিকভাবে সদিচ্ছা আছে যে আমাদেরকে একটা খাবার, যদি তাদের মানে নিয়োগ নীতির কারণে যদি চাকরিটা যে গিয়ে থাকে, নিয়োগ নীতির কারণে যদি ভুলের কারণে আমাদের চাকরিটা গিয়ে থাকে, তাহলে তারাই এটার ভুলের প্রায়শ্চিত্ত ওনারাই করবেন। এবং ওনারা তার জন্য 12,000 প্লাস 1,000 13,000 পোস্টটা ক্রিয়েট করে আমাদেরকে সেখানে দেওয়ার সব ধরনের ব্যবস্থা আন্তরিক চেষ্টা করেছিলেন। কিন্তু সেক্ষেত্রে পরবর্তী সময় দেখলাম যে আমরা চাকরি ইন্টারভিউ আমরাও দিয়েছিলাম, বেকার যারা ছিল বিভিন্ন রিকগনাইজ স্কুলের, প্রাইভেট স্কুলের বা রিকগনাইজড আন্ডার স্কুলের ছিল, তারাও দিয়েছিলেন, মোট আমরাও দিয়েছিলাম। এবং আমরা ইন্টারভিউ অলরেডি দেওয়া আছে এবং আমরা আশা ছিলাম যে আমরা পাবো। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল একটা কেস করে ঠুকে দেওয়া হলো যে 10,000-এর জন্য এই যে সুনীল দেউধর, যে ওনার একটা পোস্ট লিখেছি বা বিভিন্ন জন চিঠি দিয়েছেন দস্তুমত যেন এইগুলোকে, এই যে 12,000 পোস্টটা সেটা নাকি 10,323-কে পুনর্বাসন দেওয়ার জন্যই নাকি এটা করা হয়েছে, এমন একটা মিডিয়াতে আমরা দেখেছিলাম ওনার নামে যে পোস্ট করা, মানে এর জন্য চিঠি দিয়েছিলেন MHRD-তে বোধ হয়। এবং দেবাশিস পাল চৌধুরী, যিনি এখন আমাদের মধ্যে নেই, উনি মারা গেছেন। এবং উনি মারা যাওয়ার আগেই আমাদের 10,323-এর একজন স্যারের কাছে, বিভিন্ন জনের কাছে খুব অনুতাপ করেছিলেন যে আমি 10,323-এর জন্য যেটা করেছে এটা মানে উনি অনুশোচনা করেছেন এবং উনি ভীষণভাবে অনুতপ্ত যে ওনার এক কেসের জন্য, ভুলের জন্য উনি যে এই 10,300 মানে 12,000 পোস্টটাকে কেস করে স্টে করে দিতে পারলো না। আজকে যে 10,323-এর মধ্যে 89 শিক্ষক মারা গেলেন এবং আমাদের যে আজকে 1 বছর চাকরি নেই, কাজ নেই, অনাহার, অর্ধাহার, একের পর এক। আমি এই জায়গায় একটু বলবো যে তদানীন্তন মানে তখনকার যে 12,000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে সেটার জন্য দেবাশিস বাবু মর্মাহত, খুবই দুঃখজনক ঘটনা। সত্যি উনি নেই এখন, কিন্তু তারপরেও উনি মর্মাহত হয়েছিলেন কেন, উনি কেসটা দিলেন। এবার আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইবো যে তদানীন্তন প্রথমে যারা 10,323 সম্পর্কিত বিষয়ে যারা কেস করেছেন, যারা 56 জন কেস করেছেন, তদানীন্তন হাইকোর্ট তো একটা রায় দিয়েছিলেন যে 56 জনকে নিয়ে নিন। বিষয়টা সেই রকমের ছিল না। 57 জন না, এখানে অনেকটা রিপিটিশন হয়েছিল গুয়াহাটি হাইকোর্ট আগরতলা বেঞ্চে 2010-এ যখন জিটি এবং পিজিটি নিয়োগ করা হয় তখন এই রিপিটিশনগুলিকে এক করে সদন মজুমদার ভার্সেস স্টেট অফ ত্রিপুরা 208 রিপিটিশন নাম্বার, এখানে অবজারভেশন করার জন্য কোর্ট বলেছিল। পরবর্তীকালে সেই কেসটা কিন্তু আপার বেঞ্চে চলে যায় এবং সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরার যে নতুন হাইকোর্ট তৈরি হয়, এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি চলে যায়। তার সঙ্গে যখন 2014-তে যখন ইউজিটি শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছিল, তখনও ইউজিটি শিক্ষকদেরকে চ্যালেঞ্জ করে 6টা মামলা হয়েছে আগরতলা ত্রিপুরা হাইকোর্টে। এর মধ্যে তন্ময়নাথের যে 51 নম্বর পিটিশন, সেটার সঙ্গে 58টা পিটিশনকে ক্লাব করা হয়েছিল এবং 58টা পিটিশন করে যখন ক্লাব করা হয় তখন কিন্তু নোটিশ জারি করা হয়েছিল। নোটিশ, এটা সেন্দন পত্রিকার মাধ্যমে নোটিশটা করা হয়েছিল, ডেটটা 21 ফেব্রুয়ারি 2014। এখানে কিন্তু টোটালি রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি এবং আন্ডার গ্রাজুয়েট টিচারদেরকে নোটিশ করা হয়। সেই ক্ষেত্রে আমরা ভেবে নিয়েছিলাম আমাদের কোনো মামলা ছিল না, কারণ আমরা জানি না আমাদের বিরুদ্ধে যে কেস ছিল কিনা বা নেই, এটা কিন্তু আমরা জানি না। শুধু একটা পত্রিকাটাই জানলাম যে ইউজিটিদের জন্য কেস চলছে এবং তার জন্য একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু এখানে বলতে আমরা জানতে পারি যে সিপিসি অর্থাৎ জেনারেল ইনফরমেশন দিয়ে কারোর চাকরি কিন্তু চলে যায় না, কারণ যেই চাকরি করেন কোর্ট থেকে যদি ওনার নামে নোটিশ যদি না আসে, উনি কিভাবে কোর্টে গিয়ে জবাবদিহি করব?
সেটা ব্যাপার, যার জন্যই এই সিপিসি কিন্তু সার্ভিস ম্যাটারে অ্যাপ্লিকেবল না। কিন্তু কোর্ট বারংবার বলার চেষ্টা করে যে আমাদেরকে নোটিশ দেওয়ার পর কেন আমরা কোর্টে গিয়ে জবাবদিহি করিনি। সেই সুযোগ তো আমাদেরকে দিল না কোর্ট, কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট। এটাই নিয়ে আমাদের প্রশ্ন। এবং পিজিটির নামে আদৌ কোনো নোটিশ দেওয়া হয়নি। শুধু 2010-এ 8 ডিসেম্বর নোটিশ দেওয়া হয়েছিল জিটিদের জন্য। 2014-তে প্রধানমন্ত্রী সরকারকে কি আপনারা এই কথাটা জানিয়েছিলেন যে আমাদের কোনো নোটিশ জারি করেননি কোর্ট? নোটিশের ব্যাপারটা সরকারের কাছে না, এখন আমাদের লড়াইটা আইনগত লড়াই করতে গেলে কোর্টে। এখন কোর্টে আমরা বারবার আবেদন করেছিলাম যে আমাদের বাইনেম কোনো নোটিশ করা হয়নি, কিন্তু কোর্ট একটা জায়গাতে সেই প্রশ্নের উত্তর থেকে কিন্তু তারা সরে যায়। কিন্তু জাজমেন্টে ওরা বলার চেষ্টা করে এই নোটিশ অনুসারে আমরা নাকি কোর্টে কোনো বক্তব্য রাখেন, যার কারণে আমরা রিওপেন করতে পারবো না। এখন আমি বলবো যে রাজ্যের কোনো পত্রিকায় বা কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় পিজিটির নামে কোনো নোটিশ যদি প্রমাণ করতে পারে, বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে পিজিটির নামে কোনো নোটিশ তারা প্রমাণ করতে পারে, করুক না। কিন্তু চাকরিতে চলে গেল। এই দোষটা কার? সরকারের দোষ না আইন ব্যবস্থার দোষ না বিচার ব্যবস্থার দোষ? আমাদের দোষ এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে আমাদের দোষে আমাদের চাকরি চলে যায়। চাকরি চলে গেলে তো কোনো না কোনো একটা দোষ থাকবে, যে যিনি চাকরি করেন ওনার বিরুদ্ধে হয়তো কোনো না কোনো একটা দোষ নিশ্চয়ই প্রমাণ হলে পরে চাকরিটা চলে যাবে। কিন্তু অন্যের দোষের কারণে আমার চাকরি চলে যাবে সেরকম তো এই বিচার ব্যবস্থার মধ্যে হওয়ার কথা ছিল না। কিন্তু এখানে একটা কথা বারবার উল্লেখ করতে হয়, কিছু কিছু এটা অপ্রিয় সত্য কথা, কিন্তু অপ্রাসঙ্গিক হলেও বলতে হয়। কিছু কিছু রাজনীতিক নেতা এবং কিছু কিছু উকিল, এটা অপ্রিয় সত্য কথা, তাদের আঙ্গুলি হেলনের কারণে এই চাকরিটা চলে যায়। কারণ আমি বলবো এই 10,323-এর মধ্যে একসঙ্গে জনজাতি অংশের এই পূর্ণ রাজ্য হওয়ার পর এত সংখ্যায় চাকরি কখনো পায়নি। এবং এটা মূল কথা রাজনীতিগতভাবেই হোক বা তাদের যে কোনো অবস্থায় হোক, অর্থনৈতিক এবং শিক্ষাকে দুর্বল করার জন্য পাহাড়ে এই আইনের নামে হোক বা বিচারের নামে হোক এই চাকরি খাওয়ার মূল কারণ। আমরা জানি কিছু কিছু রাজনৈতিক নেতা এখনো তারা আছে, ক্ষমতা আসার পর তারাও জানে যে চলে গেলে আবার কি হয়। নাম বলবো না, সময়ে আমরা সমস্ত কিছু প্রকাশ করব। আমাদের কাছে সব তথ্যগুলি আছে, কে পেছন থেকে কলকাঠিনের এই অবস্থার মধ্যে আমাদেরকে দাঁড় করিয়েছে। সময়ে কিন্তু আমরা প্রকাশ করবই এবং তাদেরকেও আমরা জনবিচ্ছিন্ন করব। এটা কারণ এই জনজাতিদের শিক্ষাটা যেভাবে ডেভেলপ হয়েছিল সেটা আবার 40 বছর আগে যেটা ছিল সেই রকম অবস্থায় চলে যাবে। একদিকে শিক্ষা ব্যবস্থা আর একদিকে অর্থনৈতিক অবস্থা। আপনারা দেখুন পাহাড়ের অবস্থা এখন কি। এবং শিক্ষা ব্যবস্থা থেকে ছেলেরা দূরে সরে যাচ্ছে, কারণ চাকরি পাওয়ার পর চাকরি চলে যায়। ঠিক আছে, এই দেশের এই অর্থনৈতিক অবস্থার মধ্যে সবারকেই চাকরি দেওয়া সম্ভব না, এটাও আমরা বুঝি। কিন্তু যারা চাকরি পায় সেটেলকে তো আনসেটেল করার কোনো বিচার ব্যবস্থা এটা তো একদম বেমানান, এটা তো হয় না বিচার ব্যবস্থার মধ্যে। কিন্তু ক্ষমতার কারণেই আসল উদ্দেশ্য সেটা পরিষ্কার এখন। ধন্যবাদ। আচ্ছা, এবার যাব আমি মাননীয় ডালিয়া দাস মহাশয়ের কাছে। আপনাদের 10,323 আমাদের সামনেই আমাদের এডিসি নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত। এরই মধ্যে দেখা যাচ্ছে যে 10,323 এর মধ্য থেকে অনেক শিক্ষিকারা রয়েছেন যারা প্রার্থী হয়েছেন এডিসি নির্বাচনে। যেমন কংগ্রেসে হয়েছেন 2 জন, সিপিআইয়ে 1 জন, আইপিএফটিতে 1 জন এবং ইন্ডিপেন্ডেন্টে 1 জন। সে বিষয়ে আপনাদের কি বক্তব্য থাকবে? মানে 10,323 তাহলে এবার রাজনীতিতে নামছে? বিষয়টা এইভাবে দেখলে হবে না। 10,323 শিক্ষক যারা আছেন সবাই কিন্তু এই দেশের নাগরিক, রাজনীতি করার অধিকার রয়েছে এবং সবাই আমরা ভোট দেই, কিন্তু ভোটের অধিকার রয়েছে। সুতরাং 10,323 শিক্ষকরা এতদিন একটা চাকরিতে ছিলেন, পরিবার এই চাকরির উপর নির্ভর ছিল। চাকরিচ্যুতি 1 বছর হয়ে গেল, আমরা এখন বেকারের খাতায় নাম লিখিয়ে ফেললাম। এই চাকরি যাওয়ার কারণে সুইসাইড করছে, আত্মহত্যা করছেন।
হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছেন, কালকেও আমাদের একজন সকালে মারা গেলেন। এই অবস্থায় আমাদেরকে বাদ দিয়ে কি রাজ্য রাজনীতি চলবে? আমাদেরকে বাদ দিয়ে কি এডিসি হবে? আমাদেরকে বাদ দিয়ে কি পুর নিগম হবে না বিধানসভা হবে? নিশ্চয়ই না। নিশ্চয়ই না। তাহলে আমরাও তো ভোট দিই। আজকে যে পরিবর্তন হলো, নিশ্চয়ই কেউ না কেউ ভোট দিয়েছে। সরকার আমরাই গড়ি, আমরাই। তাহলে আবার যখন জনগণই সরকার কেউ আসে, তার পেছনে আমাদেরই হাত থাকে। আবার যখন দেখা যায় যে উনারা আমাদের যা করার কথা চাকরি ছিল সেগুলি চলে গেল, প্রতিশ্রুতি দিয়েছেন যে 2-1 মাসের মধ্যে আমাদেরকে ব্যবস্থা করবেন, করেননি। আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ হলো, আমরা গণ অবস্থান করলাম 51 দিন, একদিন পর্যন্ত ওনার সময় হয়নি। আমাদের যেখানে গণ অবস্থান করছিলাম সিটি সেন্টারের সামনে, সেখান থেকে ওনার বাড়ির যেখানে উনি থাকেন সরকারি বাসভবনে, সেখান থেকে হেঁটেও যদি উনি আসেন 10 মিনিটের ব্যাপার, উনি আসেননি। ওনার পরিবারের কেউ আসেননি, ওনার দপ্তরের কেউ আসেননি। আমরা আমাদের শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের নিয়ে কনকনে ঠান্ডার মধ্যে নোংরার মধ্যে পড়েছিলাম, তাও পড়েছিলাম, খবর নেননি। আমরা বারবার বলছিলাম, অনেকবার গেছি শিক্ষা দপ্তরে, মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, না। তারপর 51 দিন, 26শে জানুয়ারি পর্যন্ত 51 দিন হলো, 52 দিন 27 জানুয়ারি আমরা মুখ্যমন্ত্রী মহাশয় যেখানে থাকবেন, মাননীয় সেক্রেটারি যেখানে থাকবেন, সেখানে আমরা যাব বলেছি। আমাদের উনার যে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন সেটার জবাব চাইতে, আমাদের কবে স্থায়ী ব্যবস্থা করবেন, কতটা প্রসেসিং হলো সেটা জিজ্ঞেস করতে। কিন্তু সেদিন ভোরবেলায় আমাদের শিক্ষক শিক্ষিকারা টেন্টে ঘুমোচ্ছিলেন, বাচ্চারাও ছিল সেখানে। কিভাবে, কি রকম অমানবিক আচরণ, কি ধরনের বর্বরচিত আচরণ, আক্রমণ সংগঠিত করলো এই সরকারের মানে মিলিটারি বাহিনী, পুলিশ বাহিনী, এটা আপনারা দেখেছেন, সারা রাজ্য সারা দেশ দেখেছে। তারপর আমরা বলবো আমাদের কি বাদ দিয়ে কি রাজ্য? আমরা তো 37 লক্ষ জনগণের মধ্যে পড়ি। যেই সরকার প্রধান মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিজের মুখে, আমি ছিলাম সেখানে, অজয় স্যার ছিল সেখানে, বলেছিলেন সুন্দর ভাষায় যে 2-1 মাসের মধ্যে তোমাদের ব্যবস্থা করবো, এবং আউটসোর্সিং যেটা হচ্ছে তোমাদের জন্য নয়, অন্য যারা আছে তাদের জন্য, তোমাদের জন্য আউটসোর্সিং নয়। এটা আউটসোর্সিং বা ধাপে ধাপে ফেজে ফেজে যেগুলো, সেগুলো আমি ফাইল মানে সাইন করিনি, এসেছিল, হ্যাঁ রিজেক্ট করেছিলেন, সেটা সেদিন বলেছেন 2-1 মাসের মধ্যে তোমাদের ব্যবস্থা করব, এবং ব্যাংকের যে তোমাদের ঋণ লোন সেটার ব্যাপারেও আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। উনি কথা দিয়েছেন, উনি সরকার প্রধান, আমরাই তো ওনাকে চেয়ারে বসিয়েছি, রাজ্যের জনগণ বসিয়েছেন। উনি ওনার মুখ, এই যে কথা দিলেন, আমাদের 6 জন রাজ্যের যে 10,323 শিক্ষকদের প্রতিনিধি আমরা গেলাম, ওনার মুখটা কোথায় রইলো? উনি কি করে আমাদের কথা দিলেন? তাহলে উনি দলের সঙ্গে কথা বলেননি, না সরকারের সঙ্গে, না ক্যাবিনেটের সঙ্গে কথা বলেননি, তাহলে ওনার কথার তো কোনো দাম রইল না। উনি আমাদের ব্যবস্থা করলেন না, উল্টা আমাদের পুলিশ দিয়ে মারলেন, জল কামান, টিয়ার গ্যাস, লাঠি পেটা। এখন পর্যন্ত আমাদের শিক্ষকরা অসুস্থ, এইভাবে উন্ডেড হলো। মানে এখনো এই যে আমাদের কিছু শিক্ষকরা এখনো ব্যাড রিডেন আছেন। আমরা সঞ্জয় শর্মা আছে, বিনয় দেববর্মা আছে, করবুকের সন্ধ্যারাম দেববর্মা আছে, আমাদের রিঙ্কু সরকার, আমাদের আরো অনেক টিচাররা এখনো, এই ওই দিন দেখে এসেছি গান্ধীগ্রাম এই বাড়ি সরকার, সাম সরকার গেল। যে আপনাকে একটা প্রশ্ন, সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি করা হয়েছে, হ্যাঁ এটার ব্যাপারে এটার মধ্যে আপনারা কেন যোগ দেননি কিংবা কেন ইন্টারভিউটা দেননি? মানে একটা প্রশ্ন, যখন সুপ্রিম কোর্ট, আমরা যখন মামলা করেছিলাম আমাদের পক্ষ থেকে, তখন সুপ্রিম কোর্ট যে লাস্ট ভার্ডিক্ট দিয়েছিল 5 অগাস্ট 2020-এ, সেখানে বলছে সুলাস কথার অর্থ কি? সান্ত্বনা স্বরূপ সি এবং ডি রাজ্য সরকার যদি দিতে চায় দিতে পারে, এবং একটা সুযোগ দেওয়া হয়েছে এখানে 18 নম্বর কলমে, যে 2023 পর্যন্ত আমরা যদি শিক্ষকতার যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি যেগুলি দরকার সেগুলি যদি আমরা অর্জন করে আবার পরীক্ষায় বসে যদি আমরা শিক্ষকতা যাইতে থাকতে পারবো, এবং আমাদের পূর্বের যে বেনিফিট সেগুলি যুক্ত থাকবে। আর যদি অকৃতকার্য হয়, মে রিটেন অল্টারনেট জব, মে রিটেন কথার অর্থ, আমি রাজ্যের সমস্ত ইংরাজি বিষয় শিক্ষকদের কাছে প্রশ্ন করতে চাই, মে রিটেন কথার বাংলা অর্থ কি? ধরে রাখতে পারে, আমার সাধারণ ইংরাজি গানে আমি বুঝি
মেরিটেন কথার অর্থ হলো ধরে রাখতে ধরে পারি। রাখে, আমরা কি ধরে রাখবো? এখন আমি কোন জিনিসটাকে ধরে রাখবো, কোন চাকরিটাকে ধরে রাখবো, সেটাই আমার প্রশ্ন। এর মধ্যে বলেছিলেন যে কোর্ট যে এই ভার্ডিক্টে যেটা অজয় স্যার বললেন যে এটা আমাদের জন্য ডিগ্রেড করছে না। আমরা বলেছিলাম যে আমরা শিক্ষক, আমরা গ্রুপ ডি কেন, গ্রুপ সি কেন নেব, আমাদের সেম ক্যাটাগরি চাকরি দেওয়া হোক। কিন্তু ওনারা আমাদের জন্য বলেছেন তোমাদের জন্যই কোর্টে যাচ্ছি, আমরা অর্ডার আনবো, তোমাদেরকে আমরা একটা ব্যবস্থা করব, স্থায়ী ব্যবস্থা। এটার জন্য কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি, এবং আজকে ওনারা এটার জন্য পরীক্ষাতে বসাচ্ছেন এবং পরীক্ষার জন্য এটা করছেন, এবং ওনারা ঘোষণা দিয়েছেন আউটসোর্সিং এনজিওর মাধ্যমে চাকরি হবে। দুইটা কন্ট্রাডিক্ট হচ্ছে তো। এর মানে কি ওনারা চাকরি দিতে চাইছেন না? এর মধ্যে একটা প্রশ্ন, গ্রুপ সি এবং গ্রুপ ডি রাজ্য সরকার বিভিন্ন দপ্তর থেকে কালেক্ট করে পোস্ট তৈরি করেছিল এবং পোস্ট তারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। এমএ যখন রাজ্য সরকার করেছিল সুপ্রিম কোর্টে 10,616টা পোস্ট। এখন পরীক্ষা নিতে যায় গ্রুপ সিতে 1,500, কই গেল? টোটাল মিলে 4,000-এর মতো পোস্ট, 2,500 এবং 1,500। তারাই তো পোস্ট তৈরি করে সৃষ্টি করেছে 10,616টা পোস্ট। এখন যখন পরীক্ষা নিতে যায় 4,000 পোস্ট, বাকিরা কি করলো? এবং সুপ্রিম কোর্টে ওনারাই গিয়েছিল যে ওপেন ইন্টারভিউ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী বারংবার মিডিয়ার সামনে কথাটা বলার চেষ্টা করেছিল যে কিছু সমস্যা হবে, যার জন্য তারা সুপ্রিম কোর্টে আপিল করেছিল এবং সুপ্রিম কোর্ট সেটাকে সোলাস হিসাবে রায় দিয়েছে। এখন এই কথাটা কোথায় গেল? এখন যখন সুপ্রিম কোর্ট থেকে রায় বের হওয়ার পর পৃথিবীতে বা দেশে কোনোখানে ইন্টারভিউ ছাড়া চাকরি হয় না। আমি একটা কথা বলতে চাই এখানে, ডাইন হার্নেসে যারা চাকরি পায় তারা কি ইন্টারভিউ মাধ্যমে চাকরি পায়? সোলাসের মাধ্যমে না। এই সোলাস হিসাবে যেটা সুপ্রিম কোর্ট ইন্ডিকেট করেছে, সেই চাকরিতে দিতে এখন রাজ্য সরকারের দ্বিধা কোথায়, সমস্যা কোথায়? আমরা শুনছি আমাদের চাকরিচ্যুত যে সকল শিক্ষিকারা রয়েছেন তাদের হয়ে আমাদের মধ্যে দুজন প্রতিনিধি রয়েছেন অজয় বর্মা মহাশয় এবং ডালিয়া দাস মহোদয়া। আপনারা শুনছেন যে আসলে 10,323 এতগুলো পরিবার, এতগুলো লোক, তাদের নিয়ে তাদের কি অবস্থা। 1 বছর পূর্ণ হতে চলেছে আগামী 31শে মার্চ। এরই মধ্যে আমরা যাব আরও কিছু প্রশ্ন নিয়ে। আপনাদের 10,323 অজয়বাবুকে জিজ্ঞেস করব, আপনাদের 51 দিনের গণ অবস্থানে আমরা দেখতে পাই আপনারা একটা স্লোগান বারংবারই দিয়েছেন, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসটা কার কাছে চাইছেন? আমরা জাস্টিস তো করেছে দেশের সর্বোচ্চ আদালত এবং রাজ্যের উচ্চ আদালত, ওনারা রায় দিয়েছেন। এবার উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসটা কার কাছে চাইছেন? এটাই এখন আমাদের দাবি। আমরা বিচার চাই। কেন বিচার চাই? কার কাছে? আমরা দেশের আইন ব্যবস্থার মধ্যেই হোক বা সরকারেই হোক, আমাদের কিন্তু বিচার ঠিকভাবে হয়নি। কেন হয়নি আমি বলি। কোর্ট বলছে যে নোটিশ তারা দিয়েছিল, সেই নোটিশ মূলে আমরা কোর্টে যাইনি। ভালো কথা, একটু আগেও আমি বলেছিলাম কথাটা। নোটিশ কোর্ট কাদেরকে দিয়েছিল তখন, কাদেরকে দিয়েছিল, এবং পত্রিকা আমরা অর্ডার 1 রুল 8 CPC বারবার বলতে হয়, সেই মূলে কিন্তু সরকারের কর্মচারী বা চাকরির ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না। কারণ একজন কর্মচারী কোর্টের কোনো নোটিশ ছাড়া, বাইন্ডিং কোনো নোটিশ ছাড়া সে কিন্তু পারমিশন করবে না তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কারণটা হলো তার কাছে কোনো প্রমাণ নেই। এখন 10-এ আমার চাকরি হলো, 14-তে যদি আমি আমার কোনো নামে নোটিশও নাই, কিচ্ছু নেই, আমি কিভাবে কোর্টে জবাবদিহি করব? এই নোটিশের বিচার কে করবে? না সরকার করবে না কোর্ট করবে? তার জন্য আপনারা বিচারটা চাইছেন। আসলে বিচারের নামে কিন্তু এটা কি বলবো, ভারতের বিচার ব্যবস্থার প্রতি একটা কথা আমি বলতে চাই যে আমরা সবাই জানি পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা মুম্বাইয়ের তাজ হোটেল এবং রেলওয়ে স্টেশন, ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশন অ্যাটাক করেছিল, এবং তার মধ্যে একজন অস্ত্রসহ ধরা পড়ে তাজ হোটেলে, আসমল কাশ্যপ। এই আসমল কাশ্যপ অস্ত্রসহ ধরা পড়ার পর এবং পরিষ্কার যে পাকিস্তান মদতপুষ্ট
প্রমাণিত হওয়ার পর সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য, এই সন্ত্রাসবাদী সদস্যকে প্রমাণ করার জন্য ভারত সরকার 200 কোটি টাকা খরচ করে বিচারের জন্য। বোম্বে হাইকোর্টের কোনো বিচারপতি, কোনো উকিল ওনার পক্ষে দাঁড়ানোর জন্য রাজি ছিল না, কিন্তু সরকার একজনকে রাজি করায়। আমাদেরকে বিচার করলো আমরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের নেতা বা সদস্য, যার কারণে আমাদেরকে এইভাবে কোর্ট বলুক বা যেসেই বলুক এইভাবে করলো। বুঝতে পারছি। এবার ডালিয়া দাস মহাশয়ের কাছে যাব। আপনাদের দেখা গেছে যে 51 দিনের কর্মসূচিতে আপনারা প্রাত্যহিক বিভিন্ন জায়গা থেকে আপনারা সেই অনুদান ওনারা দিয়েছেন, ওনাদের সহৃদয় থেকে আপনাদের অনুদান দিয়েছে এবং আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে গেছেন। কীরকম সাহায্য করেছে ত্রিপুরা মানুষ আপনাদেরকে? ত্রিপুরা মানুষের কি? এটাই বলবো যে ত্রিপুরার মানুষ চাইছিল, সারা রাজ্যের মানুষ চাইছিল যে 10,323-এর একটা স্থায়ী ব্যবস্থা সরকার করুক। তাদের যে আর্থিক, আমরা প্রথম যখন শুরু করেছি 7ই ডিসেম্বর, আমরা ভাবতেই পারিনি আমরা চালাবো কি করে, আমরা কি করে এতজনের যে দিন সকালে মানে কন্টিনিউ, তো এটা খাওয়ার ব্যাপার আছে, একটা ইলেকট্রিকের ব্যাপার আছে, একটা প্যান্ডেলের ব্যাপার আছে, একটা সাউন্ডের ব্যাপার আছে, অনেক আনুষঙ্গিক অনেক ব্যাপার আছে। এবং বিভিন্ন আমাদের যে মফস্বল বিভিন্ন বিভাগ থেকে এসেছিলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা, তাদের পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে ওনারা থাকবেন, মানে সব কিছু কীভাবে হবে। পরে দেখলাম যে আমাদের সারা রাজ্যের মানুষ, একদম ধর্মনগর থেকে শুরু করে সাবরুম, প্রত্যেকটা এলাকা, ব্যবসায়ীরা, শিক্ষকরা, প্রফেসররা, ডাক্তার, যারা পড়ুয়া মানে MBBS যারা মাত্র পাশ করে বেরিয়েছেন, তারা সেখানে আমাদের ক্যাম্প করেছেন এবং আমাদেরকে সব ধরনের মানে সর্বস্তর থেকে সাহায্য করেছে স্টুডেন্টরা এবং সব বুদ্ধি সাহিত্যিক শিল্পীরা পর্যন্ত, আমাদের আইনজীবীরা সাহায্য করেছেন। টাকা বলুন, চাল ডাল বলুন, খাদ্য সামগ্রী বলুন, এমনকি মুড়ি বলুন, সব তারা দিয়েছেন। আপনারা আপনাদের শিক্ষক, আপনারা আমাদের সমাজের মেরুদণ্ড। আমরা দেখেছি ত্রিপুরার জনগণ সাক্ষী, কিংবা এই সিটি সেন্টারের সামনে এই আমাদের প্যারাডাইস চৌমুহনীর তে আমরা দেখেছি আপনাদের 51 দিন, আমরা দেখেছি এমন 200 দিনেরও কর্মসূচি কিংবা একটানা 200 দিনেরও চাকরিচ্যুতরা করেছেন। সেটা হচ্ছে পৌর নিগম কর্মী। আপনাদের হয়তো মনে আছে, পৌর নিগম কর্মী প্রায় 300 পৌর নিগম কর্মী, ওনারা 1 বছর ধরে টানা ধর্মঘট চালিয়ে গেছেন ওনারা। তারপর ভূখ হরতাল, অনশন করেছেন, সেটাও ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আসলে রাজনীতিতে দল আসে দল যায়, কিন্তু চেয়ারটা থেকে যায়। সেই ক্ষেত্রে প্রশ্ন থেকেই এই হলো এইরকম। আমি তখন কলেজে ছিলাম, আমি দেখেছি তারা ওরিয়েন্ট চৌমুহনীর সামনে। হ্যাঁ, তো পৌর নিগমের যে চাকরি এবং আমাদের 10,300, এটা অনেক আলাদা। আমি শুধুমাত্র বলছি যে সেটা বলতে হয় প্রসঙ্গক্রমে, সেটা অবশ্যই বলা দরকার। ওই চাকরিগুলো কিন্তু ফাইন্যান্স অ্যাপ্রুভ ছিল না। ওই পৌর নিগমের যে চাকরি, অনেক রাজনৈতিক নেতা নেতৃত্বরা বলার চেষ্টা করে, কিন্তু ওইটা কিন্তু ফাইন্যান্স কোনো অ্যাপ্রুভ ছিল না। 10,300 কিন্তু ফাইন্যান্স অ্যাপ্রুভ, দুইটার দুই জায়গাতে। ওইটা কেউ কোর্টে গিয়ে আপিল করেনি, তখন এটাকে ক্যান্সেল করা হয় রাজ্যপাল, তখন রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছিল। আমাদের চাকরি চলে যায় কারোর কেসের কারণে, দুইটা দুই জায়গা। এক বিষয়টা কিন্তু কিন্তু ওইটা ছিল সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, আর আমাদের ছিল কোর্টের বিষয়। আমি সেটাই বলছি, মানে প্রশাসনিক এবং কোর্ট, মানে সরকারের কাছে ওনারাও আপিল করেছিলেন এবং তদানীন্তন যে কিছু সংখ্যক চাকরি পেয়েছে, ওনাদের মধ্যে কিছু সংখ্যক চাকরি হয়েছে, হ্যাঁ, হয়তো ভালো সংখ্যায় হয়নি না, এখনো প্রায় 300-র উপরে রয়েছেন। ওনারা আমাদের এই স্টুডিওতে বসে বলেছেন যে ওনাদেরটাও হয়নি। তদানীন্তন এই
মুখ্যমন্ত্রী ছিলেন দশরথ দেববর্মা মহাশয়, উনি নিজে বলেছেন। তখন পার্টি সম্পাদক ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, উনিও বলেছেন। এবং মানিক সরকার মহোদয় যখন মুখ্যমন্ত্রী হলেন উনিও কথা দিয়েছিলেন উনাদেরকে একটা কোনো রকম বিকল্প ব্যবস্থা নেবে এবং উনাদের করবে, কিন্তু তাও হয়নি। উনাদেরও আপনাদের যেরকম মানে প্রশাসনের লোক দিয়ে কিংবা আরক্ষা কর্মী দিয়ে আপনাদের উপরে যে নির্যাতন ওনাদের উপরেও হয়েছিল, সত্য এটা। আসলে সেটাই বলছি যে সরকার আসে সরকার যায়, কিন্তু চেয়ারটা তো ঠিক থেকে যায়। আর আমরা সরকার বদলের করি আমরা জনগণরা, এই ত্রিপুরার 37 লক্ষ মানুষই সরকারটাকে বদলায় কিংবা সরকার আনে একটা তবে প্রত্যাশা নিয়ে। একটা বিষয় বলবো, মানে অন্যভাবে যদি না নেন, আমরা দেখেছি ইলেকশনের আগে খামতিংবাড়িতে একটা আন্দোলন চলছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন। সেখানে কিন্তু তেমন কোনো সরকারের আরক্ষা দপ্তর গিয়ে কিন্তু কিছু করেনি। এর আগে অনেক রকমের মানে বিগত সরকার থাকতে রেল রোকো করা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু আরক্ষা দপ্তর গিয়ে এইভাবে করেনি। কিন্তু আমরা যখন 51 দিন সেখানে সিটি সেন্টারের সামনে শিক্ষকরা, আমরা কিন্তু শিক্ষক, আমরা 10 বছর শিক্ষাদান করেছি বাচ্চাদের, ছাত্রছাত্রীদের। আমরা শিক্ষকরা যেখানে বসেছিলাম সেখানে আমাদের উপর কি ধরনের বর্বরচিত আক্রমণ হয়েছে সেটা তো আপনারা দেখেছেন, সারা রাজ্যবাসী দেখেছে। এবং সেটা মানে এটা তো মানে কি বলবো, এটা একটা বর্বরচিত আক্রমণ হয়েছে একদম শিক্ষিকাদের উপর। বাচ্চারাও রেহাই পায়নি, যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস দেওয়া হয়েছে, এটা আপনারা দেখেছেন। সেক্ষেত্রে আমরা বলবো, আমরা যতদিন বড় হয়েছি এই আমরা এরকম ঘটনা তো দেখিনি। এই প্রথম আমাদের উপর টিয়ার গ্যাস কাকে বলে, লাঠিচার্জ কাকে বলে, এগুলো আমরা এই প্রথম দেখলাম। এবার আপনাদের পরবর্তী কর্মসূচি, এই 10,330-এর পরবর্তী কর্মসূচি নিয়ে আপনারা কি ভাবছেন? এর আগে একটু কথা বলি। বলুন। যে কিছুক্ষণ আগে আপনি যে তথ্যগুলি তুলে ধরেছিলেন, যে এখন তো চলছে এডিসি নির্বাচনের হাওয়া। হ্যাঁ, এই নির্বাচনের হাওয়ার মধ্যে কিন্তু আমাদের 10,330-এর কিছু কিছু অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, যেমন সত্যজিৎ রিয়াং সিপিআই এর তরফ থেকে, নরেন্দ্র রিয়াং এবং অমৃত সাধন জমাতিয়া দুইজন কংগ্রেসের তরফ থেকে, অজিত দেববর্মা আইপিএফটির তরফ থেকে, এবং জগৎজ্যোতি চাকমা ইন্ডিপেন্ডেন্ট। এই জগৎজ্যোতি চাকমার ইতিহাস একটু বলতে হয়। উনি কিন্তু 2008 পর্যন্ত বিজেপির সামান্য কেন্দ্রের প্রার্থী ছিলেন এবং উনি জনজাতি মোর্চার জেনারেল সেক্রেটারি ছিলেন। এবং উনি যখন জনজাতি মোর্চার সেক্রেটারি ছিল তখন জনজাতি মোর্চার প্রেসিডেন্ট ছিল পরীক্ষিত মোরা সিং বিলুনিয়ার। এই জগৎজ্যোতি চাকমা 2010-এ চাকরি পান। চাকরি পাওয়ার পর উনি ওনার রাজনীতি ছেড়ে দেয়। উনি কিন্তু চাকরি পাওয়ার আগেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং 2020-এ চাকরি চলে যাওয়ার পর উনি আবার ইন্ডিপেন্ডেন্ট হিসাবে রাজনীতির ক্ষেত্রে আবার যোগদান করেছে। হয়তো বা কোনো একটা নির্দিষ্ট জাতীয় দল বা রাজ্য দল ইন্ডিপেন্ডেন্ট হয়ে। এটার অর্থ এই, আমরা আবেদন করব 10,300-তে যার যার মতো করে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, কারণ আমরা এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা জড়িত না। কিন্তু এই যে অংশগ্রহণ সেটা কিন্তু প্রতিবাদ স্বরূপ মানুষের কণ্ঠ, 10,323-এর কণ্ঠ আমরা বিশ্লেষণ করলে কিন্তু সেই জায়গাতে কেন আজকে উনি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় আসলেন, প্রতিবাদ স্বরূপ। এবং এই 10,323 যদি তার কোনো স্থায়ী সমাধান না হয় ততদিন পর্যন্ত কিন্তু আমরা জেএমসি আমরা লড়াই ময়দানে থাকব। এবং একসাথে যেহেতু গিয়ে চাকরি গেল, আমরা একসাথেই সবার চাকরি যাতে হয় এবং মৃত্যু পরিবারগুলির একটি করে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। একটাই প্রশ্ন, আমাদের কোনো দোষের কারণে আমাদের চাকরি চলে যায়নি। চাকরি যদি কারোর দোষের কারণে হয় তো সরকারের দোষের কারণে আমাদের চাকরি চলে যায়। এবার আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে যে চাকরি আপনারা পেয়েছিলেন নিয়োগ নীতিতে, এখানে রয়েছে মেরিট এবং নিড। এই মেরিট এবং নিড একটু স্পষ্ট করে বলবেন কি? যেমন মেরিট কাম 2003-এ যে রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিটা হয়েছিল সেটা
71-এর যে পলিসি সেটা আবার পরবর্তীকালে 78 যে এডুকেশন ডিপার্টমেন্টে করা হয়েছিল সেটাকে কিছুটা সংযোজন করা হয়েছিল। এর মধ্যে ভাগ করা হয়েছে দুইটা ক্যাটাগরিতে, একটা হলো সিনিয়রিটি কাম মেরিট 70%, নিট 30%। এখন নিট নিয়ে কিছুটা আইন সংক্রান্ত বিষয় নিয়ে কোর্টে মামলা চলে, সেটা কোনো সঠিক মানদণ্ড ছিল না বলেই এই যে পলিসিটাকে বাতিল করা হয়। এখন প্রশ্ন হলো, পলিসিটা তো 2003-এ করা হয়েছিল, এই পলিসি দিয়ে তো শুধু 2010 এবং 13-14 চাকরি হয়নি, 2003 থেকে যে চাকরিগুলি হয়েছিল সেই রিভাইজ সেগুলো তো চলছে, সেইগুলিতে চলছে। এবং আমাদের পরবর্তী মাঝখানে 2010 এবং 13-14 মাঝখানে একটা চাকরিও তো সেম পলিসিতে নিয়োগ করা হয়েছিল। পলিসিকে স্যাটিসফাইড করা হলে শুধুমাত্র কেন এই 10,323 শুধুমাত্র উনাদের উপরেই পড়বেন কেন এই পলিসিটা? সত্য এটা তো বাস্তব সত্য, হ্যাঁ। সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এখন এই পলিসির মাধ্যমে যারা থাকতে পারে চাকরিতে, আমরা কেন না, সেটা প্রমাণ নোটিশ এখন বারবার বলছে যে তন্ময়নাথের যে রিট পিটিশনটা ছিল সরাসরি 2003-এর রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং ইউজিটি টিচারদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা হলো ঘটনা। এখন 2003-এর পলিসিকে চ্যালেঞ্জ করে যদি নোটিশ করা হয় তো 3 থেকে যে সমস্তগুলি চাকরি হয়েছিল সবইতে বাতিল হওয়ার কথা ছিল, কেন হলো না? তাহলে আমরা কি বলতে পারি না আমাদের সঙ্গে কোনো না কোনো জায়গায় ডিসক্রিমিনেশন হয়েছে? আর্টিকেল 14 থেকে 16 পর্যন্ত সাম্যের যে অধিকার কোথায় পেলাম আমরা? কোথাও না কোথাও কোনো জায়গাতে আমরা ডিসক্রিমিনেশন হয়ে বিচার ব্যবস্থার মধ্যে বলুক বা যে কোনোখানেই বলুক, কোথাও না কোথাও কিছু একটা আড়ালে আবডালে কিছু একটা রয়েছে হয়তো। আপনারা শুনছেন 10,323 আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকারা ওনারা চাকরিচ্যুত হয়েছেন। আমরা জানি শিক্ষক মানেই জাতির মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড, যারা আমাদের শৈশব থেকে আমাদের শিক্ষাদান করেন এবং আমাদের নিজেদের সমহিমায় প্রকাশিত হওয়ার সুযোগ করে দেন। সেই শিক্ষক শিক্ষিকারা কি চরম অবস্থার মধ্যে ওনাদের দিন কাটাতে হচ্ছে, কিংবা কি যন্ত্রণা নিয়ে ওনারা আগামী 31শে মার্চ ওনারা 1 বছর পূর্ণ করবেন, ওনারা যে চাকরি হারিয়েছেন সেটা কি রয়েছে আপনাদের আগামী দিনের কর্মসূচি? প্রথমে আমি একটু বলবো, কর্মসূচি তো অবশ্যই করব। আমরা তো মানে কি করব বলুন, সারা রাজ্যের থেকে আমরা তো শহরে আছি অনেকটা, আমরা কিছুটা হলেও আমরা এই যে গ্রামের দূর দূরান্তের যে দুর্বিষহ অবস্থা সেটার থেকে একটু হলেও আমরা কম। মানে যখন ফোন আসে কিছু একটা করুন, চলুন, নামুন, আর পাচ্ছি না, আর সহ্য করতে পারছি না, মানে চারিদিক থেকে হাহাকার শুরু হয়েছে। মানে আপনাকে বলে যখন ওনারা ফোন করে তখন চোখের জল ফেলা ছাড়া আমাদের কাছে তো কিছু ক্ষমতা নেই। আমি একজন 10,323, স্যার একজন 10,323, আমরা সামনে থেকে সবার হয়ে আমরা সামনে কাজ করছি, কেউ না কেউ তো সামনে আসতে হবে, আমরা সামনে এসে কাজ করছি, কিন্তু আমাদের কথা সরকার শুনছে না। আজকে যে লোন নিয়েছেন 70% আমাদের শিক্ষক শিক্ষিকারা, ওনারা চারিদিক থেকে বাড়িতে ব্যাংক থেকে বিলোনিয়া, শান্তির বাজার, ধর্মনগর, খোয়াই বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, লোনের জন্য চাপ দেওয়া হচ্ছে, বাড়ি যাচ্ছে, বারবার প্রেসার করছে যে মার্চের মধ্যে শেষ করতে হবে, এবং গ্যারান্টারদের বেতন কেটে নেওয়া হচ্ছে, গ্যারান্টারদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হচ্ছে, সিজ করে দেওয়া হচ্ছে, মানে বন্ধ করে রাখা হচ্ছে, এবং গ্যারান্টার গিয়ে আমাদের 10,300 শিক্ষকদের বাড়ি গিয়ে উঠছেন যে আমাদের কি অপরাধ, তোমাদের গ্যারান্টার হয়েছি। মানে কি যে অবস্থা, বলছেন যে আমরা তো 100 টাকা রোজগার করব, আমাদের এই পরিস্থিতি আমাদের রাজ্যে আমাদের এলাকায় নেই যে সবজি বিক্রি করব, সবজি বিক্রি করলে কেউ কিনতে তো হবে, এমন পরিস্থিতিও কোথাও কোথাও নেই আমাদের রাজ্যে, কোনো কাজ নেই, প্রাইভেট কাজ যে করবে, পরিবার পরিচালনা কি করে করবেন? যেমন একজন স্যার, তার পরিবারে ওনার স্ত্রী, ওনার 1 বা 2 সন্তান বা মা বাবা, অনেকের বোনও আছেন, এই যে 5 জনের সংসার, ওনাদের আগে তো ভাত দিতে হবে, তারপর পড়াশোনা, তারপর চিকিৎসা।
এরপর ঋণ কি করে দেবে? এই চাপটা সহ্য করতে পারছে আপনি না। বলছেন যে রাজ্যে কাজ নেই, কোনো কোনো জায়গায় সবজি বিক্রি করতে পারছে না, কিন্তু আমরা আমাদের মিডিয়া হাউসে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সবজি করে করে এখন রাজ্যের বেশ অনেকেই আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে সেই খবরগুলো আসছে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাজ্যের বেকার যুবকরা তাদেরকে বাঁশের বোতলই তৈরি করুন কিংবা বাঁশের বিস্কিট, বিভিন্ন জায়গায় সেই শিল্পগুলো আসতে চলেছে এবং আসছে এবং সেই উন্নতির দিকে হাঁটছে, সেই বিকাশের দিকে হাঁটছে। কিন্তু জনমানুষের যে একটা খবর রয়েছে যে 10,323-এর আড়ালে সিপিআইএম রাজনীতি করে যাচ্ছে, কি বলবেন এই বক্তব্য নিয়ে? আপনাদের কি বক্তব্য থাকবে? ভালো প্রশ্ন। আমি বলবো 10,323 দিয়ে তো শুধু সিপিএম রাজনীতি করেছে না, এই বর্তমান রাজ্য সরকার 18 নির্বাচনের আগে ওনার নির্বাচনের ভিশন ডকুমেন্টে কি লেখা ছিল সেটা উল্লেখ করবেন। উল্লেখ তো ছিল, আমরা ক্ষমতা আসলে পরে আমরা আইন এবং সংবিধান মেনে আপনাদের স্থায়ী সমাধান করার চেষ্টা করব। এটা কি রাজনীতি না? আমি যদি এখন প্রশ্ন করি, আর যখন বাম জামানায় ছিল সর্বশিক্ষার শিক্ষকরা এই ওরিয়েন্ট চমনির সামনে হাঙ্গার স্ট্রাইক করেছিল, সেই হাঙ্গার স্ট্রাইকের মঞ্চে আছে বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং এই শিক্ষামন্ত্রী। ওনারা তখন বলেছিল যে রাজ্য সরকারের ক্যাবিনেট যদি সিদ্ধান্ত গ্রহণ করে এই সর্বশিক্ষার শিক্ষকদের সমাধান করতে পারে, সমস্যার সমাধান। এখন তো ওনারাই ক্যাবিনেটে, কেন করলেন না ওনারা সমস্যার সমাধান সর্বশিক্ষার শিক্ষকদের? কেন কোর্টে যাইতে হলো? যদি প্রশ্ন করি তো রাজনৈতিক নেতারা রাজনৈতিক বক্তব্য কিন্তু তারা রাখবেই। এই কিন্তু 10,323-এর সমস্যা সমাধান করতে গেলে রাজনীতির ঊর্ধ্বে এসে মানবিকভাবে এটার সমস্যার সমাধান করতে হবে। কারণ আমাদের কোনো দোষ ছিল না। ওনারা বর্তমানে যারাই ক্ষমতায় আছে তারাও জানে এবং যারা বিরোধী দলে আছে তারাও জানে যে আমাদের দোষে আমাদের চাকরি কিন্তু চলে যায়নি, একদমই না। আর কিছুক্ষণ আগে নিয়োগ নীতির ভুল, এটা তো সম্পূর্ণ সরকার, একদম সম্পূর্ণ সরকারের। সেটা হ্যাঁ বিগত সরকার, একদম বিগত সরকার সেটা ওনারা করতে পারতেন কিংবা বিভিন্ন সময়ে ওনারাও করতে পারতেন। আপনাদের নিট যে নিয়ে আমাদের যে নিয়োগ নীতিটা বাতিল করা হয়েছিল 2019-এর পার্লামেন্ট ইলেকশনের আগে, এই বর্তমান যে এনডিএ সরকার এই নিটটাকে কিন্তু সংবিধান সংশোধন করে আইনে পরিণত করেছে এখন। তো তখন সেটা বেআইনি এবং এটা 124তম সংবিধান সংশোধনী আইনে এটাকে এখন আইন করা হয়েছে নিটটাকে। এখন চাকরি ক্ষেত্রেই হোক বা শিক্ষা ক্ষেত্রেই হোক অর্থনৈতিক মানদণ্ড নিয়ে রিজার্ভেশনের সিস্টেম আছে ভারতের সংবিধানে। তৎকালীন কিন্তু সেটা ছিল না, এখন কিন্তু এখন হলো। তো ভুল কোথায় ছিল? সরকার তো করতেই পারে, সরকার করলো পার্লামেন্ট। আমি সেটাই বলছি যে তদানীন্তন বামফ্রন্ট সরকারও আপনাদের সেই ব্যাপারটাকে করতে পারতেন এবং বর্তমান সরকারও যদি সৎ চেষ্টা করেন হয়তো কোনো না কোনো একটা উপায় আপনাদের জন্য, সেটা হচ্ছে সেই বাম সরকারের সদিচ্ছা কিংবা বর্তমান সরকারের বলুন সদিচ্ছার অভাব। বর্তমান বাম সরকার তদানীন্তন সময়ে আপনাদের আসলে তো দুধের সাদা জলে মেটানো যায় না, সম্ভব নয়, স্বাভাবিক। আমরা যার কারণে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে হয়তোবা রাজনৈতিক চক্রান্তের শিকার। আর একটা কথা আপনি যে একটু আগে বলছিলেন যে বিভিন্ন কাজকর্ম করে সবজি করে আর্থিকভাবে উন্নতি করে, ঠিকই, স্বাভাবিক। কিন্তু কৃষি করতে গেলে জায়গা থাকতে হবে তো আমার। আমি তো মহাকাশে বা শূন্যতে আমি কৃষি কাজ করতে পারবো না, এটা করতেও টাকার দরকার। প্লাস আমরা 10 বছর একটা সিস্টেমে ছিলাম, একদম সত্য। হঠাৎ করে কিন্তু আমার সেই সিস্টেমটা সেটা কিন্তু হবে না একটু। তারপরেও তো স্যার আমাদের অনেক শিক্ষকরা মাংস বিক্রি করছেন, মাছ বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন, কি করবে? শুধু মাছ মাংস না, আমি তো যাই মাঝে মধ্যে সাইটে, টমটম চালাচ্ছে, বালু ঘাটে বালু লেবার, রাজমিস্ত্রি করছে, গ্রাজুয়েট টিচার, আমার চোখের জল আছে, রাজমিস্ত্রি যুগালির কাজ করে, রঙের কাজ করছে, গ্রাজুয়েট, ওনার কি অপরাধ ছিল?
উনি তো পরিবারের ফার্স্ট জেনারেশনের চাকরি ছিল, ওনাকে নিয়েই তো সংসার চলতো, বৃদ্ধ মা বাবা, ভাই বোন, ছোট ছোট বাচ্চা। সত্যি আমরা সবাই সেই মর্মাহত। গার্জেন আজকে রাজমিস্ত্রি যুগালি কাজ করে সেই সেটেলকে আনসেটেল করলো, সেটাই কি বিচার? আমরা তারপরেও প্রত্যাশী যে যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমরা প্রত্যাশী আমাদের এই হাউস থেকে যে আমাদের এই 10,323 যারা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে একটা সঠিক ব্যবস্থা নেবেন বর্তমান সরকার। আমরা প্রত্যাশী সেই জায়গায়। আমরা মনে করি যে সরকার যদি সদিচ্ছা গ্রহণ করেন তাহলে ওনাদের কোনো একটা অন্য সংস্থানের একটা ব্যবস্থা ওনারা করতে পারবেন ওনাদের যোগ্য মর্যাদা দিয়ে। সেই ইয়েতে আপনাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কিন্তু আমরা জানতে পারিনি যে পরবর্তী কর্মসূচি কি। কর্মসূচি তো অবশ্যই থাকবে, কেননা যতক্ষণ আমাদের চাকরির ব্যবস্থা না হচ্ছে, আপনারা জানতে পারছেন যে 1 বছর হয়ে গেছে আমাদের প্রত্যেকটা পরিবার, মানে 10,300 শিক্ষক পরিবার, আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, মানে একটা পরিবারে অন্তত 4 জন, মিনিমাম 4 জন, এর চেয়েও বেশি আছে। তার মধ্যে খাওয়া, মানে অন্তত মিনিমাম ভাত খাওয়া, দুবেলা অন্তত ভাত খাওয়া, সেই ব্যবস্থাটা প্রথমে করতে হবে। তারপর পড়াশোনা, তারপর চিকিৎসা, তারপর যেমন আমাদের যে মাথা গোঁজার জায়গাটা, সেটাও কিন্তু অনেকের বন্ধক দেওয়া আছে। চাকরির ফলে কিন্তু মানে দিশেহারা আমাদের 10,323 শিক্ষক শিক্ষিকারা। আমরা চাইবো সরকার ব্যবস্থা করুক। যদিও ওনাদের বর্বরচিত রূপ দেখিয়েছেন, করবেন কতটা সেটা আমরা আশা করি না, কিন্তু তারপরে আমরা মাঠে থাকব, যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব যতদিন পর্যন্ত আমাদের একটা ব্যবস্থা না করে। কারণ সরকার ইচ্ছে করলে পারবে, সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকার চাইলেই পারে ক্যাবিনেটে বসে আমাদের জন্য একটা ব্যবস্থা। কি যেন বলছিলেন আপনি? তো পরবর্তী কর্মসূচি দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু সবাই আন্দোলন করতে পারে, দাবি করতে পারে। নিশ্চয়ই পারে। এই 10,323 এখন আন্দোলন করতে গেলেই পারমিশন নেই, কোর্ট পর্যন্ত গেল আমাদের যে দাবিটাকে নিয়ে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করেছিলাম আমরা আবার গণ অবস্থান করার জন্য, কিন্তু পুলিশ প্রশাসন থেকে সেটাকে বাতিল করা হয়। পরবর্তীকালে সেইটাকে নিয়ে আমরা হাইকোর্টে গিয়েছিলাম, এখন চলছে হাইকোর্টে মামলা। জানি না কোর্ট আমাদেরকে অ্যালাউ করবে কিনা, কারণ সেটা সম্পূর্ণ ভারতীয় বিচার ব্যবস্থার উপরে বিচার ব্যবস্থার উপরে ভিত্তি করে হবে সেই। কিন্তু আমরা তো এই রাজ্যের ছেলে, এই রাজ্যের সন্তান। আমরা কোনোদিন কোনো সংগঠন বা কোনো সংস্থা আন্দোলন করতে গেলে কোর্টে যে যেতে হয়, সেই পরিবেশের মধ্যে হয়তো আমরা ছিলাম না কোনো না কোনো এক সময়। এখন সেটাকে নিয়েও কিন্তু কোর্ট পর্যন্ত যেতে লাগে। সেটাই মানে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আন্দোলন করা, আমাদের কথা বলা, আমাদের যে অধিকার চাওয়ার, আমাদের যে দাবি, আমাদের যে চাওয়াটা, যে অধিকারটা, আমাদের খাদ্যের অধিকার, আমাদের চাকরির অধিকার, আমাদের চাকরি চলে গেছে, সেটা আমরা সরকারের কাছে দাবি করব। সেটার জন্য যে গণতান্ত্রিক আন্দোলন, সেটা করার মানে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। প্রত্যেকটা সময় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং আইনিভাবে আমাদেরকে রুখে দেওয়া হচ্ছে, কেস দেওয়া হচ্ছে, ভ্যারাইটিস কেস দিয়ে আমাদেরকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। আমরা প্রত্যাশী যে আমাদের মধ্যে যে অতিথিরা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করছেন 10,323 শিক্ষক শিক্ষিকাদের যারা চাকরি হারিয়েছেন, আমরা সবার মঙ্গল হোক, ওনারা ওনাদের কর্মসংস্থান ফিরে পাক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমরা আমাদের এই জানতে চাই জনতা অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।